গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 2nd জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের যেরকম হয় ম্যাথের ক্লাস শো হবে এখানে। ডাব্লিউবিসিস প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ মধ্যযুগের ক্লাস, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে, আর আরআরবি এনটিপিসি জিকে যেরকম হয় সেরকমভাবেই প্রত্যেকটা ক্লাস হবে। তোমরা টেলিগ্রামে লিঙ্কও পেয়ে যাবে। ইউটিউব থেকে নোটিফিকেশান যারা পাচ্ছ না তারা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এটা আজকে লাস্ট ডেট এই অফারটার, আজকে 2nd জানুয়ারি, আজকে রাত্রির 11:59 PM পর্যন্ত তোমাদের এই 50% ডিসকাউন্টের অফারটা থাকছে। প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই তোমরা CRIS15 এই কুপন কোডটা ইউজ করে এই ডিসকাউন্টেড প্রাইসে জয়েন করতে পারো। এই রিলেটেড কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, কেমন? চলো, প্রথম প্রশ্ন আজকে কি আছে আমাদের। ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি জিতেছে, যেটা 78তম সন্তোষ ট্রফি। কেরালা জিতেছে, কেমন? ফাইনালে কেরালাকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। দেখো, সন্তোষ ট্রফি 2024-25 যে সেশন, মানে এবারের সেশনটা, এটা হচ্ছে 78তম। এইটা প্রথম ফার্স্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর এই ফাইনালটা 31 ডিসেম্বর 2024 তেলেঙ্গানার হায়দ্রাবাদে জিএমসি বালাযোগী স্টেডিয়ামে খেলাটা হয়েছিল। কোন স্টেডিয়ামে? জিএমসি বালাযোগী স্টেডিয়াম। এই সন্তোষ ট্রফি হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত ভারতের পুরুষদের একটা প্রিমিয়ার ঘরোয়া রাজ্য স্তরের ফুটবল টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গ এটা নিয়ে 33তম শিরোপা জিতল। 33 বার জিতেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। সর্বশেষ মানে এর আগে জিতেছিল 2016-17-তে ওয়েস্ট বেঙ্গল। ওকে, পুরস্কার বিজয়ীরা একবার দেখে নেব আমরা। পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি প্রথমত উইনার টিম হিসাবে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার। রানার্স আপ হয়েছে কেরালা, কমলা গুপ্তা ট্রফি। যারা রানার্স আপ হয় তাদেরকে কমলা গুপ্তা ট্রফি দেওয়া হয় এবং তারা 3 লক্ষ টাকা নগদ পুরস্কার পান। পিটার থাঙ্গারাজ প্লেয়ার অব দ্য চ্যাম্পিয়নশিপ। রবি হাঁসদা হয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। তুলসী দাস বলরাম প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ, এটাও রবি হাঁসদা হয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। তাহলে এবার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে রবি হাঁসদা কিসের সাথে জড়িত। পুরুষদের জন্য একটা রাজ্য স্তরের টুর্নামেন্ট, এটা 1941-এ ভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা এটা স্টার্ট করা হয়েছিল। এখন বর্তমানে AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এরা পরিচালনা করে। প্রথম সংস্করণটা তাহলে 1941-42 এই সেশনে হলো। দিল্লিকে হারিয়ে বাংলা জিতেছিল। প্রথমবারটাও কিন্তু বাংলা জিতেছিল দিল্লিকে হারিয়ে। 33টা শিরোপা নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। আর 8টা শিরোপা জিতে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। কেরালা এবং সার্ভিসেস 7টা করে শিরোপা জিতে তৃতীয় স্থানে দুজনেরই রয়েছে আর কি, কেরালা আর সার্ভিসেস। দেখো, সন্তোষ ট্রফির রানার্স আপ কোন ট্রফিতে ভূষিত হয়? কমলা গুপ্ত ট্রফি। খুব ইম্পর্টেন্ট, এরকমভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? পুরুষদের সিনিয়র আন্তঃরাষ্ট্রীয় ফুটবল টুর্নামেন্ট। সন্তোষ ট্রফি 2024-25-এর 78তম সংস্করণের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 31 ডিসেম্বর 2024-এ তেলেঙ্গানার হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে। তারপরে ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট লঞ্চ করেছে কোন রাজ্য? মহারাষ্ট্র লঞ্চ করেছে ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট। মহারাষ্ট্র পুনের নোবেল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রথম ভারতে তৈরি অস্ত্রোপচার রোবট ইনস্টল করা হয়েছে। যন্ত্রটার নাম SSI মন্ত্র। হার্ট, লিভার, কিডনি বা মূত্রাশয় শরীরের যে কোনো অঙ্গের অস্ত্রোপচারটাই যন্ত্র দিয়ে করা যাবে। আধুনিক এই চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে রোবোটিক সার্জারি। নেক্সট, কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন মনিকা জৈন? মালদোভার রাষ্ট্রদূত হিসেবে মনিকা জৈন রিসেন্টলি নিযুক্ত হয়েছেন। এই মালদোভার রাজধানী চিসিনাউ, মুদ্রা মোল্ডোভান লিউ, রাষ্ট্রপতি মাইয়া সান্দু। জাতীয় খেলা চান্টা, আ ফর্ম অফ রেসলিং। মনিকা জৈন বর্তমানে রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত, পরবর্তীতে মালদোভা প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন, মানে হবেন আর কি, নিযুক্ত হয়ে গেছেন।
18th এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2024 আয়োজন করেছে কোন দেশ? নেপাল। 18th এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2024। 18তম, এটাকে বাংলায় বলে হাতি এবং পর্যটন উৎসব, নেপালের চিতওয়ানের সৌরাহাতে অনুষ্ঠিত হয়েছে। বিখ্যাত চিতওয়ান ন্যাশনাল পার্কের কাছে বাগমারা ইন্টারমিডিয়েট কমিউনিটি ফরেস্টে আয়োজিত এই 5 দিনের ইভেন্টটা নববর্ষ আর বড়দিন উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখো নেপাল সম্পর্কে একটু দেখে নিই। ভারতের 5টা রাজ্যের সাথেই নেপালের সীমানা রয়েছে এবং টোটাল 1751 কিলোমিটার সীমান্ত রয়েছে। বিহারের সাথে তার মধ্যে রয়েছে 726 কিলোমিটার, উত্তরপ্রদেশের সাথে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সাথে 275 কিলোমিটার, আর পশ্চিমবঙ্গের সাথে 100 কিলোমিটার, সিকিমের সাথে 99 কিলোমিটার। রাজধানী নেপালের কাঠমান্ডু, আর মুদ্রা নেপালি রুপি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। নেপাল আর ব্রিটেনের চুক্তি 21 ডিসেম্বর 1923-তে হয়েছিল। সরকারি ভাষা নেপালি, সংসদের নাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আর টোটাল 275টা আসন রয়েছে। প্রধান পর্বতমালা আমরা যদি দেখি, মাউন্ট এভারেস্ট এখানে রয়েছে। এটা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8848.86 মিটার। নেপালের সোলকুম্বু জেলায় অবস্থিত, যেটা নেপালের সাগরমাথা নামে পরিচিত। দেখো লোটসে, অন্নপূর্ণা এগুলোও রয়েছে এখানকার প্রধান পর্বতমালা। ভারত আর নেপালের মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া সূর্যকিরণ, কিছুদিন আগেই তোমাদের বলছিলাম। জানকো, এটা নেপালের জীবনের উদযাপন হিসেবে অনুসরণ করা একটা অনন্য সাংস্কৃতিক রীতি। মাউন্ট এভারেস্ট, এটা হিমালয়ের, গ্রেটার হিমালয়ের মধ্যে রয়েছে, নেপাল আর তিব্বতের সীমানায়। তিব্বতে মাউন্ট এভারেস্ট চোমলুংমা নামে পরিচিত, যার অর্থ হচ্ছে বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী। নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। 1852 সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে শিখরটার উচ্চতা পরিমাপ করেছিলেন। পর্বতশৃঙ্গটার নামকরণ করা হয়েছিল তখন পিক 15। আর পরে 1865 সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এটার নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার বা 29,031.69 ফুট। 29 মে 1953 তারিখে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। তার সাথে ছিলেন নেপালি ভারতীয় শেরপা তেনজিং নোরগে। ভারত সরকার 1994 সালে তার স্মরণে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করে। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম নারী ছিলেন জাপানের জুনকো তাবেই। তিনি 16 মে 1975 শিখরে আরোহণ করেছিলেন। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন পাচেন্দ্রী পাল। 23 মে 1984 সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব, 1992 সালে আর 93 সালে। এছাড়া এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম অ্যাম্পুটি হচ্ছেন অরুণিমা সিনহা, 2013 সালে। মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে হচ্ছেন মালবনাথ পূর্ণা, 2014 সালে। 13 বছর 11 মাস বয়সে তিনি আরোহণ করেছিলেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন সঙ্গীতা সিন্ধিবাহি, 2018 সালে, 53 বছর বয়সে। নেপালের কামিরিতা 30 বার মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্ব রেকর্ড করেছেন। গত 30 বছরে 30তম বার তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতে আরোহণ করেছেন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি। কামিরিতা বর্তমানে 7 সামিট ট্রেক সহ একজন সিনিয়র পর্বত শেরপা। আর কামিরিতা 1994-এ প্রথম এভারেস্ট চূড়া জয় করেছিলেন। এভারেস্ট ম্যান নামে পরিচিত তিনি, কামিরিতা। তারপরে সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং শোতে ছত্রপতি শিবাজির মূর্তি উন্মোচন করেছে। দেখো তোমাদের পরীক্ষা আগের বারই এসেছিল প্যাংগং শো কোথায় আছে, ঠিক আছে? তো এইটা দেখো নিউজে রয়েছে, এবারেও চলে আসতে পারে প্যাংগং শো কোথায় আছে। তো এখানে ভারতীয় সেনাবাহিনী ছত্রপতি শিবাজির মূর্তি আর কি উন্মোচন করেছে। এইটা ভারতীয় সেনাবাহিনী লে বেস্ট 14 কর্পসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা 14,300 ফুট উচ্চতায় 26শে ডিসেম্বর মারাঠা বীর ছত্রপতি শিবাজির মূর্তিটা উদ্বোধন করেছেন। এই হ্রদটা প্যাংগং লেক নামে পরিচিত এবং এটা লে থেকে 160 কিলোমিটার দূরে রয়েছে। চ্যাংটাং মালভূমিতে লের পূর্ব অংশে সমুদ্রতল থেকে প্রায় 4,350 মিটার উচ্চতাতে রয়েছে। তারপরে কেন্দ্র সরকার উড়ান যাত্রী ক্যাফে উদ্যোগ কোন এয়ারপোর্টে লঞ্চ করেছে?
এটা করেছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এবং কেন্দ্রীয় বিমান উড়ান মন্ত্রক দেশের সমস্ত বিমানবন্দরে চালু করতে চলেছে উড়ান যাত্রী ক্যাফে। এখানে যথাযথ মূল্যে চা, কফি, স্ন্যাক্স, জল এগুলো পাওয়া যাবে আর কি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই প্রথমে এই পরিষেবার উদ্বোধন হবে। এটা একটা পাইলট প্রকল্প, পরে দেশের অন্য সমস্ত বিমানবন্দরে এই প্রকল্প চালু করা হবে। দেশের মোট 125টা বিমানবন্দরে এই ক্যাফে খোলা হবে। তারপরে ডিবিএস ব্যাংক এর নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? রজত বর্মা ডিবিএস ব্যাংকের নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন। এই ডেভেলপমেন্ট ব্যাংক, সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ব্যাংক, দেখো এটা প্রতিষ্ঠিত হয় 1968-এ। এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে। চেয়ারম্যান পিটার সি আর সিইও পীযূষ গুপ্তা। ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সিইও হচ্ছেন রজত বর্মা, সুরজিৎ সোমের জায়গায় এসেছেন। সিইও তান সুসান 2025-এর মার্চ থেকে থাকবেন। এর আগে দ্য ডেভেলপমেন্ট ব্যাংক সিঙ্গাপুর লিমিটেড এটার নাম ছিল। ঠিক আছে। উচ্চ শিক্ষা সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিনীত যোশী উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, হায়ার এডুকেশন সেক্রেটারি। 1992 ব্যাচের আইএএস অফিসার ইনি। বিনীত যোশী 2023 সালে মে মাসে মণিপুরের মুখ্য সচিব নিযুক্ত হন। তারপরে সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন কে? কাম্য কার্তিকেয়ান। নেভি চিলড্রেন স্কুল মুম্বাইয়ের 12তম শ্রেণীর ছাত্রী 7টা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য আবার সর্বকনিষ্ঠ মহিলা হয়েছেন। 7 সামিট চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে কাম্য কার্তিকেয়ান মাউন্ট ভিনসন পর্বতে আরোহণ করেছিলেন। আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রাস, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াস্কো, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনগুয়া, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, এশিয়ার মাউন্ট এভারেস্ট, আর শেষে আন্টার্কটিকার মাউন্ট ভিনসন। তারপরে কোন সংস্থা 2025 সালে জানুয়ারি থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন প্রদান করেছে? গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট ইন্ডিয়ার। ঠিক আছে। এটা সেলের জন্য টানা দ্বিতীয় একটা সার্টিফিকেট, এর আগের বেরও সেল পেয়েছিল। এই উদ্যোগটার লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতির জন্য কর্মীদের প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে ব্যবহার করা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। সিইও সি প্রকাশ, আর প্রতিষ্ঠিত হয় 1973-এর 24শে জানুয়ারি। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। নদিয়া জেলার শান্তিপুর আর ফুলিয়া বিখ্যাত কোন শিল্পের জন্য? এর উত্তর তাঁত হবে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অ্যাকশন আর ডেন্ড্রন কোন কোষের অংশ? মানব দেহে জেরপ্থ্যালমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। 1 জানুয়ারি 2025-এর প্রশ্ন কি ছিল দেখো। তার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, আজকেই কিন্তু এই অফারটার লাস্ট ডেট 2 জানুয়ারি। তোমরা যারা যারা এই ক্রিসমাস অফারে ব্যাচগুলোতে জয়েন করতে চাও তারা আজকের মধ্যে জয়েন করে নিও। 11:59-এর পরে কিন্তু তোমরা এই অফারটা আজকে আর তোমাদের এই অফারটা থাকবে না। কেমন? তো এই রিলেটেড কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, কোনো সাহায্য যদি দরকার হয়, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই। চলো আগের দিনের প্রশ্নগুলো এবার রিভাইজ করে নিই। কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? কি হবে এটা? হরিয়ানা স্টিলার্স। কাকগেদ নৃত্য একটি প্রথাগত নৃত্য উৎসব। তিব্বতী ক্যালেন্ডার অনুসারে 10 মার্চের 28তম আর 29তম দিনে বার্ষিকভাবে কোথায় উদযাপিত হয়? দেখো এটা উদযাপিত হয় কোথায়? সিকিমে। সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? রথ সপ্তমীকে রাজ্য হিসাবে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রয়াত হয়েছেন জিমি কার্টার। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জিমি কার্টার ছিলেন আমেরিকার প্রাক্তন একজন রাষ্ট্রপতি। টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কোন খেলোয়াড় 200টা উইকেট নিয়েছেন? জসপ্রীত বুমরা। পুরুষ বিভাগে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ভালোদার মুরজিন। মহিলা বিভাগে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? কোনেরু হাম্পি।
গুজরাটের মুখ্যমন্ত্রী সুশাসন দিবসে কোন প্ল্যাটফর্ম চালু করেছেন যেটা নাগরিকদের কণ্ঠস্বরের মাধ্যমে আবেদন জমা দিতে সক্ষম করে? সোয়ার। কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে লক্ষ্য সেন কোন দেশের খেলোয়াড়কে পরাজিত করেছিলেন? ফ্রান্স। সম্প্রতি কোন দেশ মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে? রুয়ান্ডা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।